ভারতের বিভিন্ন স্থানে ৫১টি সতীপীঠের মধ্যে সবচেয়ে রহস্যময় এবং জাগ্রত সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা পীঠ, যেখানে কোনো মূর্তি পুজো হয় না, অথচ প্রতি বছর ব্রহ্মপুত্র নদ রক্তবর্ণ ধারণ করে। নীলাচল পর্বতের এই স্থানে সতীর যোনি অংশ পতিত হয়েছিল বলে দেবী এখানে প্রজনন এবং সৃষ্টির প্রতীক। দেবীর কাছে প্রার্থনায় তিনি ভক্তের সকল কামনা পূর্ণ করেন, তাই তিনি মা কামাখ্যা। মূলত অনার্যদের দ্বারা পূজিত হাজার বছরের ইতিহাস আর অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। কলকাতা থেকে এক রাত্রি এবং দুদিনের গুয়াহাটি সফরে আমরা ঘুরে দেখেছিলাম কামাখ্যা মন্দির। আজকের ভিডিওতে তুলে ধরব কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন এবং অনলাইন বুকিং সহ যাবতীয় তথ্য। চলুন তাহলে শুরু করি মা কামাখ্যা শক্তিপীঠ দর্শন। ঘড়িতে এখন সন্ধ্যে ৭টা, আর ব্যান্ডেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ২০২৬ সালের জানুয়ারিতে চালু হওয়া এই ট্রেন আমাদের মনে হচ্ছে কামাখ্যা যাওয়ার বেস্ট ট্রেন। এই ট্রেন বৃহস্পতিবার বাদে প্রতিদিন বিকেল ৬টা ২০-তে হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ৮টা ২০-তে কামাখ্যা পৌঁছায় এবং সময় নেয় ১৪ ঘন্টা। এই ট্রেনে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি ৩টে ক্যাটাগরি আছে। আমাদের বুকিং ছিল থার্ড এসির B4 কোচে। ভারতের প্রিমিয়াম ট্রেনগুলোর মধ্যে অন্যতম এই ট্রেনেতে সিটের সাইজ খুব একটা আহামরি না হলেও বাথরুমটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভারতীয় রেলের বাথরুম নিয়ে বরাবর যে অভিযোগ থাকে, এই ট্রেনের বাথরুমটা ছিল একদম এ ক্লাস। এই ট্রেনেতে ডিনার এবং মর্নিং টি সার্ভ করা হয়। রাত ৮টায় দেওয়া হয়েছিল ছোট একটা ট্রে করে খাবারে ছিল ভেজ ফ্রাইড রাইস, একটা পরোটা, চিকেন, ডাল, আলু ভাজা এবং মিষ্টি। খাবারের কোয়ালিটি ছিল মিডিয়াম স্ট্যান্ডার্ডের। এখানে বেড রোলও প্রোভাইড করা হয়েছিল, যেমনটা প্রোভাইড করা হয় অন্যান্য থার্ড এসি কোচে। সাথে শুধু এখানে অ্যাডিশনাল ছিল একটা ব্ল্যাঙ্কেট কভার। বার্থ ফেসিলিটি বলতে প্রতিটা সিটের পাশে ছিল মোবাইল হোল্ডার, চার্জিং পোর্ট এবং রিডিং লাইট। ভোর ৫:৩০, বাইরে তখন পাহাড় এবং জঙ্গল। আমরা ঢুকবো হচ্ছে নিউ বনগাইগাঁও স্টেশন। এই ট্রেন এনজেপি পৌঁছায় রাত্রি প্রায় ২টোতে। প্রচুর লোক এনজেপিতে নামে এবং প্রচুর লোক ওঠেও, তাই মাঝরাতে একটা কিয়স চলে প্রায় আধ ঘন্টা ধরে। এইবারে আসি এই ট্রেনের ভাড়ার ব্যাপারে। হাওড়া থেকে এই ট্রেনের ভাড়া হচ্ছে থার্ড এসিতে ২৪৩৫ টাকা, সেকেন্ড এসিতে ৩১৪৫ টাকা এবং ফার্স্ট এসিতে ৩৮৫৫ টাকা। এই বন্দে ভারত ছাড়া হাওড়া থেকে কামাখ্যাতে আসার জন্য সরাইঘাট হলো আরেকটা অপশান। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা, সাইরাং ইত্যাদি ট্রেনও আছে, তবে অনেকটা সময় অন্যান্য ট্রেনগুলোতে বেশি লাগে। আমরা এখন পৌঁছে গেছি নিউ বনগাইগাঁও জংশন, আর ট্রেন এখন বিফোর টাইম চলছে। এই হলো বন্দে ভারত থার্ড এসি কোচের বার্থ পজিশনগুলো।
সকালে দেওয়া হয়েছিল টিকিট, যাতে ছিল চা, বিস্কিট এবং একটা মাফিন। সকাল 7:40 আমরা পৌঁছে গেছি কামাখ্যা জংশনে। যদিও নির্ধারিত সময় ছিল 8:20, তবে 40 মিনিট অ্যাডভান্সে এই ট্রেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন। এই আমাদের এই কামাখ্যা স্টেশনের বাইরে থেকেই অটো, ট্যাক্সি ইত্যাদি প্রচুর অপশন আছে মন্দিরে বা গুয়াহাটি শহরে পৌঁছানোর জন্য। আমরা যাব মন্দিরের দিকে এবং এখান থেকে অটোতে ভাড়া নেয় 200 থেকে 250 টাকা। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 7 কিলোমিটার। তবে স্টেশন থেকে বেরিয়ে এই ফ্লাইওভারের নিচ থেকে বাসও পাওয়া যায়, যাতে মন্দিরের জন্য ভাড়া লাগে 25 থেকে 30 টাকা। তবে ফ্যামিলি এবং লাগেজ নিয়ে এতটা হেঁটে আসা বেশ অসুবিধার। তাছাড়া এখানে উবেরের সার্ভিসও আছে। আমরা একটি অটো নিয়েছিলাম, যাতে আমাদের নিয়েছিল 200 টাকা। আমরা যাব হচ্ছে আসাম ট্যুরিজমের ট্যুরিস্ট লজ, যা মন্দির থেকে 1 কিলোমিটার আগে অবস্থিত। এখানে বুকিং করার জন্য আমরা 2 দিন আগে কল করেছিলাম এবং ঘর ফাঁকা থাকায় এনারা কনফার্ম করে পেন্সিল বুকিং করে রেখেছিলেন। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। তবে ঘর ফাঁকা থাকাতে আমাদের ঘর অ্যালট করে দেওয়া হয়েছিল সকাল 9টাতেই। ডিলাক্স ডাবল ক্যাটাগরির এই ঘরগুলো ছিল বিশাল বড় এবং 3 জনের জন্য একদম যথেষ্ট। গিজার, এসি, টিভি ইত্যাদিও ছিল। তবে এই ঘরগুলোতে মেনটেন্যান্সের একটু অভাব আছে। এই ঘরের ভাড়া নিয়েছিল 2000 টাকা এবং এখানে ফ্রি ওয়াইফাইও আছে। মন্দিরের কাছে শান্ত এবং সবুজ পাহাড়ে থাকার জন্য এই গেস্ট হাউস হচ্ছে একটা ভালো অপশন। এইবারে আমরা যাব হচ্ছে মা কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, তবে অটোও আছে। ভাড়া নিয়েছিল মাথাপিছু 20 টাকা করে। অটো আমাদের নামিয়ে দেয় নিচের পার্কিংয়ে। এখান থেকে হেঁটেই যেতে হবে মূল মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি মূল মন্দির চত্বরে। এখানে ওয়াশরুম, হুইল চেয়ার ইত্যাদি ফেসিলিটি আছে। রাস্তার দুপাশে রয়েছে অজস্র পুজো সামগ্রীর দোকান। এইবারে আছি দর্শনের ব্যাপারটায়। কামাখ্যা মন্দির দর্শন করার জন্য 2টো ব্যবস্থা। একটা হচ্ছে গর্ভগৃহ দর্শন আর একটা হচ্ছে মায়ের প্রতিকৃতি দর্শন। গর্ভগৃহে প্রবেশ এবং দর্শনের জন্য লাইন দিতে হয় মাঝরাত থেকে, যাতে মোটামুটি সময় লাগে 9 থেকে 10 ঘন্টা। কারণ এটা হচ্ছে ফ্রি লাইন, যাতে কোনো টাকা পয়সা লাগে না এবং এখানে কুপন দেওয়া হয় মাত্র 2000 জনকে। তাছাড়া আছে ভিআইপি লাইন, যার পাস অনলাইন অথবা অফলাইন নেওয়া যায়। অফলাইন মানে হচ্ছে মন্দিরে এসে ভোর থেকে লাইন দিয়ে সকাল 8টায় মন্দির অফিস থেকে 501 টাকা ফটো এবং পরিচয়পত্রের বিনিময়ে পাস সংগ্রহ করতে হয়। আর অনলাইনে পাস সংগ্রহ করতে গেলে এনাদের সাইটে লগ ইন করে অ্যাভেলেবেল স্লট সিলেক্ট করে ফটো, আইডেন্টিটি আপলোড করে 501 টাকার বিনিময়ে এই পাস 7 দিন অ্যাডভান্স বুক করা যায়। অনলাইনে রাত্রি 12টার পর থেকেই এই স্লটগুলো খুলে যায়। তাছাড়া রয়েছে অজস্র দালাল, যারা 501 টাকার এই পাসই সময় বিশেষে 1500 থেকে 5000 টাকার বিনিময়ে বিক্রি করে। তবে 80 বছরের বয়স্ক মানুষদের জন্য এবং গর্ভবতী মহিলাদের জন্য এখানে কোনো লাইন দিতে হয় না। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়েই রয়েছে দেবীর কামাখ্যার মন্দির। বারাণসীর বৈদিক ঋষি বাৎসায়নের মতে এই পূর্ব হিমালয়ের গারো পাহাড়েতে দেবী তারার তান্ত্রিক পুজো প্রচলিত হতো। সেখানে আদিবাসীরা দেবীর যোনিকে কামাকি নামে পুজো করত। এই কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে প্রচুর কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে দেবীর দেহাবশেষ
51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। নীলাচল পাহাড়ের এই স্থানেতে দেবীর গর্ভ পতিত হওয়ার জন্য এটি একটি মহাশক্তির পীঠ হিসেবে গণ্য হয়। কামাখ্যা মন্দিরে দেবীর গর্ভ এবং যোনি অংশ পড়েছিল, সেই কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। কামাখ্যা মাকে সবাই আবার তন্ত্র সাধনার দেবীও বলেন। এই মন্দির চত্বরতেই দশ মহাবিদ্যার কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা দেবীদের মন্দিরও রয়েছে। সনাতনী হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময় হন। রজস্বলার সময়ে দেবী কামাখ্যার প্রবাহিত রক্তে সমগ্র ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। কামাখ্যা দেবীর মন্দিরের পুজোর নিয়ম আবার অন্যান্য মন্দিরের থেকে আলাদা। এখানে ভক্তদের প্রসাদও দেওয়া হয় ভিন্নভাবে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের লাল কাপড় দেওয়া হয়। এই লাল কাপড় সম্পর্কে বলা হয় যে যখন দেবীর ঋতুচক্র 3 দিন থাকে তখন মন্দিরে সাদা রঙের কাপড় বিছিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজও করা যায় না। দেবী দর্শনও তখন নিষিদ্ধ থাকে। 3 দিন পর মন্দিরের দরজা খুললে দেবীর রক্তে সাদা কাপড় লাল হয়ে যায়। এই কাপড়টিকে অম্বুবাচী কাপড়ও বলা হয় এবং ভক্তদের প্রসাদ হিসাবে এটি বিতরণ করা হয়। সেই কাপড় ধারণ করলে যে কোনো মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় আসামের বিখ্যাত এই কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। এই আধুনিককালে নারীবাদ নিয়ে সোচ্চার গোটা বিশ্ব, অথচ কামাখ্যা মন্দিরে সেই প্রাচীন যুগ থেকেই আমাদের দেশে নারীকে শক্তি হিসেবে পূজা করা হয়। এই কামাখ্যা মন্দির হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। কালিকা পুরাণ এবং যোগিনী তন্ত্র অনুযায়ী প্রতিটি নারী হচ্ছে শক্তির প্রতীক। এটি শক্তিবাদের প্রধান কথা। আবার ইতিহাস বলছে গৌড়ের রাজা কালাপাহাড় 1500 খ্রিস্টাব্দে ধ্বংস করে দিয়েছিলেন এই গোটা অঞ্চল। এরপর কোচ রাজবংশের রাজা বিশ্বসিংহ দখল করেন কামরূপ প্রদেশ। তিনিই খুঁজে পান ধ্বংস হয়ে যাওয়া এই মা কামাখ্যার অস্তিত্ব। তার 2 ছেলে নরনারায়ণ এবং চিরারায় ধ্বংসস্তূপ থেকে সরিয়ে খননকার্য চালিয়ে উদ্ধার করেন মা কামাখ্যাকে। আজকের এই মন্দির সেই কোচ রাজারাই তৈরি করেন 1600 খ্রিস্টাব্দে। শোনা যায় যে কোচ রাজারা কামাখ্যার মন্দির স্থাপন করলেও কিছুদিনের মধ্যে অভিশাপ নেমে আসে তাদের ওপর। এরপর থেকে কোচ রাজবংশের কোনো রাজা আর কামাখ্যা মন্দির দর্শন করতে পারতেন না। এই কামাখ্যা মন্দিরে আছে 4টি কক্ষ, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। মণ্ডপগুলির নাম হচ্ছে যথাক্রমে চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত। এগুলোতে খাজিরো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের মতো বিভিন্ন খোদাই চিত্র দেখা যায় এবং এই মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে। এই গর্ভগৃহটি আসলে হচ্ছে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু একটা খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে একটা পাথরের সরু গর্ত দেখা যায়। এই গর্তটি দেবী কামাখ্যা রূপে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। বিজ্ঞানের যুগে আজও অমীমাংসিত এই মন্দিরের অনেক অজানা রহস্য। এই মন্দিরে রয়েছে নিজস্ব বলিঘরও। এখন আমরা রয়েছি সৌভাগ্য কুণ্ডের সামনে। পুরাণ মতে এই কুণ্ড কোনো সাধারণ মানুষের খনন করা নয়, স্বয়ং দেবরাজ ইন্দ্র এটি নির্মাণ করেছিলেন। কথিত আছে দেবতারা যখন দেবী কামাখ্যার দর্শনে আসতেন তখন এই পবিত্র কুণ্ডের জলেই তারা স্নান এবং তর্পণ সারতেন। ভক্তদের বিশ্বাস এই জলের প্রতিটি বিন্দুতে দেবীর আশীর্বাদ মিশে আছে। তাই এই কুণ্ডের নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড। মন্দির ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, যদিও দুপুরে 1টা থেকে 2:30 অবধি এই মন্দির বন্ধ থাকে।
মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। ফ্রি কুপন সংগ্রহ করে এই ভোগ গ্রহণ করা যায় একদম বিনামূল্যে। আমরা গর্ভগৃহের বাইরেই মাকে দর্শন করেছিলাম। এই কামাখ্যা মন্দির চত্বরেই রয়েছে প্রচুর খাবারের দোকান এবং থাকার জায়গাও। এরপর আমরা চলে গিয়েছিলাম গুয়াহাটি শহর ঘুরতে। সেই সমস্ত তথ্য থাকবে আগামী পর্বে।